রূপকথার গল্পের মতো আপনি যদি এমন কোনো জাদুর সিঁড়ি খুঁজে পান যেটা দিয়ে যাওয়া যাবে কল্পনার মতো সুন্দর সব জাদুকরী শহরে, যেখানে নেই কোনো বিধিনিষেধ আর আপনি করতে পারবেন যা খুশি তাই। হ্যাঁ, আজকের গল্পে কয়েকটা বাচ্চার সাথে কিন্তু ঠিক এমনটাই হয়। গল্পের শুরুতেই আমরা টিমি নামের এক লোককে দেখতে পাই। তো সে যখন বসে বসে তার ছোটবেলার কথা ভাবছিল, ঠিক তখনই তার স্ত্রী পলি ভীষণ মন খারাপ করে সেখানে আসে। আসলে পলি একটা ফ্রিজ তৈরির কোম্পানিতে চাকরি করত। ওই কোম্পানি তাদের ব্যবহারের জন্য ঘরে একটা ফ্রিজ দিয়েছিল, কিন্তু সেই ফ্রিজের ভেতরে একটা ক্যামেরা বসানো ছিল, যার মাধ্যমে কোম্পানি নজর রাখতো যে পলির পরিবার কি খাচ্ছে আর কি করছে। তবে পলি বিষয়টায় আপত্তি জানায় এবং বলে যে তার এই ফ্রিজের দরকার নেই, আর এতেই রেগে গিয়ে কোম্পানি তাকে চাকরি থেকে বের করে দেয়। শুধু তাই নয়, কোম্পানি তাদের গাড়ি, ফ্রিজ, এমনকি থাকার ঘরটাও ফেরত চায়, কারণ এগুলো সবই কোম্পানির থেকে দেওয়া হয়েছিল। তো এখানে জানিয়ে রাখি বন্ধুরা, পলি চাকরি করত আর টিমি ঘরে থেকে বাচ্চাদের দেখভাল করত। তো এরপর আমাদের এই দম্পতির 3 বাচ্চার সাথে পরিচয় হয়। বড় মেয়ের নাম বেথ, ছেলের নাম জো আর ছোট মেয়ের নাম ফ্রান। এই 3 বাচ্চাই সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকে এবং গ্যাজেটের উপর পুরোপুরি আসক্ত। তো এখন যেহেতু থাকার ঘরটাও হাতছাড়া হয়ে গেছে, তাই তাদের কাছে আর নতুন কোনো আশ্রয় ছিল না। তখন টিমির মাথায় একটা আইডিয়া আসে। সে একটা পুরনো ড্রয়িং খাতা বের করে সবাইকে দেখায়। আসলে টিমি আর পলি ভবিষ্যতে কেমন জীবন কাটাতে চাই সেই স্বপ্নের ছবিগুলো তারা ওই খাতায় এঁকে রেখেছিল, আর তাদের সেই স্বপ্নের একটা এখন সত্যি হতে চলেছে। এর পরের দৃশ্যে আমরা টিমি আর তার পুরো পরিবারকে শহরের কোলাহল ছেড়ে এক প্রত্যন্ত গ্রামের দিকে যেতে দেখি। আসলে ড্রয়িং খাতার সেই স্বপ্নটা ছিল যে তারা শহর ছেড়ে গ্রামে গিয়ে সাধারণ কৃষকের মতো জীবন কাটাবে। কিন্তু বাচ্চারা খুব দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ গ্রামে যদি মোবাইল নেটওয়ার্ক না থাকে তবে তারা কিভাবে বাঁচবে। গ্রামে পৌঁছানোর পর তাদের সেই ভয় সত্যি প্রমাণিত হয়। সেখানে মোবাইলের নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করছিল না। এর উপর তাদের নতুন কেনা বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য কোনো গাড়ি বা ট্যাক্সি পাওয়া যাচ্ছিল না। তো আর কোনো উপায় না পেয়ে তারা হেঁটে রওনা হয়। মাইলের পর মাইল বনের ভেতর দিয়ে হাঁটার সময় হঠাৎ ফ্রান রাস্তায় পড়ে থাকা একটা সুন্দর পার্স দেখতে পায়, কিন্তু একটু দূরে গাছের আড়ালে একটা অদ্ভুত মেয়ে লুকিয়ে থাকতে দেখছিল। তো ফ্রান্স যখনই চোখ বন্ধ করে পার্সটা হাতে তুলতে যায়, অমনি পার্সটা হাওয়া হয়ে অদৃশ্য হয়ে যায়। যাই হোক, টিমি যে বাড়িটা কিনেছিল সেখানে যাওয়ার কারণ হলো টিমির জন্ম আর বেড়ে ওঠা এই গ্রামেই হয়েছিল। কিন্তু বাড়িতে পৌঁছে তারা দেখে সেটার অবস্থা জঘন্য, দেখতে একদম একটা মেকানিক্যাল গ্যারেজের মতো। শুধু তাই নয়, ঘরে কোনো বিদ্যুৎ ছিল না। এসব দেখে বাচ্চারা একদম রেগে আগুন হয়ে যায়। ঠিক তখনই ওই বাড়ির মালিক সেখানে হাজির হয়। তো বাচ্চারা তাকে জিজ্ঞেস করে যে এখানে ওয়াইফাই পাওয়া যাবে কিনা। মালিক তখন বলে হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। এই বলে সে গিয়ে তার স্ত্রীকে ডেকে নিয়ে আসে। আসলে সে মনে করেছে বাচ্চারা তার ওয়াইফের কথা বলেছে। যাই হোক, কথা বলার সময় সেই মালিক আর তার স্ত্রী টিমিকে সাবধান করে দেয় যে রাতে ঘরের সব জানালা দরজা বন্ধ রাখবে, আর ভুলেও রাতের বেলা জঙ্গলের দিকে যাবে না, কারণ জঙ্গল থেকে ভীষণ অদ্ভুত আওয়াজ আসে আর সেখানে নিশ্চয়ই কোনো শয়তানি শক্তি আছে। তো রাতে যা খাবার ছিল তা খেয়ে সবাই বিষণ্ণ মনে বসে থাকে, কিন্তু টিমি খুবই পজিটিভ ছিল। সে বলে আমাদের পুরো পরিবার এখন একসাথে আছে, তাই বলে আমি একটা গান গাই। তো টিমি গান গাওয়া শুরু করতেই সবাই বিরক্ত হয়ে ঘুমাতে চলে যায়। পলি যখন ছোট মেয়ে ফ্রানকে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ফ্রান তখন বলে যে রাস্তায় আসার সময় সে বনের ভেতরে একটা মেয়েকে দেখেছিল, কিন্তু পলি ওটাকে বাচ্চার ফ্যান্টাসি ভেবে খুব বেশি পাত্তা দেয় না। তবে ফ্রান সাধারণত খুবই কম কথা বলে, তাই সে আজ কথা বলেছে দেখে পলি আর টিমি মনে মনে বেশ খুশি হয়। তো এরপর ফ্রান যখন ঘুমিয়ে পড়ে, তখন সেই রাতে বনের ভেতরে সেই রহস্যময় মেয়েটা তাদের ঘরের জানালার কাছে আসে। মেয়েটার নাম সিল্কি। তার সাথে মানুষের মতো দেখতে ছোট্ট একটা প্রাণীও ছিল, যার নাম পিক্সি। পিক্সি বারবার করে বলছিল যে সে মানুষের কাছে যাবে না, কারণ সে মানুষকে একদম সহ্য করতে পারে না। কিন্তু সিল্কির জোড়াজুড়িতে সে নিচে নেমে জানালার ফাঁক দিয়ে ফ্রানের পাশে একটা গোপন চিঠি রেখে আসে। পরের দিন সকালে টিমি ভাঙাচোরা ঘরটা ঠিকঠাক করার চেষ্টা করছিল, কিন্তু নতুন এই পরিবেশে এসে বড় মেয়ে বেথের রাগ কিছুতেই কম ছিল না। ওদিকে ফ্রানের ঘুম ভাঙতে এসে বিছানার পাশে রাখা চিঠিটা দেখতে পায়। চিঠিতে লেখা ছিল পার্সটা ফেরত দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের সাথে দেখা করতে চাইলে একটা উপহার নিয়ে জঙ্গলে চলে আসো। আর ফ্রানও উপহার দেওয়ার জন্য ঘর থেকে ছোট্ট একটা পুতুল ব্যাগে পুড়ে নেয়। এরপর পলি রান্নাঘরে গিয়ে দেখে
রান্না করার জায়গায় মুরগি বসে আছে। আর টিমি যখন বাড়ির মালিকের সাথে কথা বলছিল তখন সে দেখে ফ্রান একা একা বাইরে চলে যাচ্ছে। তো ফ্রান বাড়ির সীমানা পার হয়ে চিঠির নির্দেশ মতো জঙ্গলের দিকে এগিয়ে যায়। একটা বড় গাছের নিচ দিয়ে যাওয়ার সময় সে দেখে সেখানে অনেকগুলো পেঁচানো শিকড় আর লতা পাতা ছড়িয়ে আছে। সেগুলো পার হয়ে সামনে যেতেই সে এক বিশাল জাদুকরী গাছ দেখতে পায় যার নাম ফার অ্যাওয়ে ফ্রি। তো এরপর সে ওই চিঠির নিয়ম অনুযায়ী ফ্রান 3 বার বলে, আমি জাদুতে বিশ্বাস করি। কথাটা বলা মাত্রই গাছের গুড়ি সরে গিয়ে ভেতরে যাওয়ার একটা পথ তৈরি হয়ে যায়। ফ্রান ভেতরে ঢুকতেই দেখে সেখানে জাদুকরী ফুল ফুটছে আর এক সম্পূর্ণ ভিন্ন দুনিয়া ভেসে উঠেছে। ঠিক তখনই উপর থেকে একটা জাদুকরী নরম দোলনা নিচে নেমে আসে। ফ্রান সেটার উপর বসতেই সেটা তাকে গাছের উপরের দিকে তুলে নিয়ে যায়। গাছে ওঠার সময় সে আবার সেই ছোট্ট জীব পিক্সিকে দেখতে পায়। সে ফ্রানকে দেখে ভয়ে এক পাশে লুকিয়ে পড়ে। গাছের একটা ফাঁকা গর্ত দিয়ে ভেতরে ঢুকতেই ফ্রান দেখে যে গাছের ভেতরেই একটা সুন্দর ঘর বানানো রয়েছে। ঘরের দেয়ালে একটা ছবি ঝুলানো ছিল যেখানে মুনফেস নামের এক অদ্ভুত চেহারার মানুষের সাথে একটা ছোট্ট ছেলের ছবি ছিল। ঠিক তখনই ওই ঘরের মালিক মুনফেস সেখানে ঘরে ঢোকে এবং নিজের ঘরে এক মানুষের বাচ্চাকে দেখে ভয় পেয়ে যায়। সে চিৎকার করে জিজ্ঞেস করে, তোমাকে এখানে কে আসতে বলেছে? ঠিক তখনই সিল্কি সেখানে এসে হাজির হয় এবং ফ্রানকে দেখে খুশি হয়ে মুনফেসকে বলে যে সেই ফ্রানকে দাওয়াত দিয়েছে। সিল্কি বলে ফ্রান তাদের জন্য একটা উপহারও এনেছে। এরপর ফ্রান তার আনা খেলনাটা বের করে দেখাতেই মুনফেসের সেটা খুবই পছন্দ হয়ে যায়। সে ওইটা নিয়ে খেলতে শুরু করে এবং ফ্রানকে সেখানে থাকার অনুমতি দিয়ে দেয়। এরপর সিল্কি ফ্রানকে তার আরেক বন্ধু সসের সাথে পরিচয় করিয়ে দেয়। সসের অদ্ভুত একটা শখ ছিল, সে বাসনপত্র আর রান্নাঘরের জিনিসপত্র দিয়ে বানানো পোশাক পরতে ভালোবাসতো। তো যাই হোক, এরপর তারা ফ্রানকে নিয়ে এই জাদুকরী গাছের স্বর্গীয় জগৎ ঘুরিয়ে দেখাতে শুরু করে। পথেই ডেম ওয়াশল্ট নামের এক মহিলার সাথে দেখা হয় যে উপর থেকে কাপড় ধোয়ার পানি নিচে ফেলছিল। এরপর সিল্কি ফ্রানকে তার আরেক বন্ধু হোয়াট ইজ হিজ নেমের সাথে পরিচয় করায়। আসলে এই লোকটা নিজের আসল নামটাই ভুলে গেছে, তাই সবাই তাকে এই নামেই ডাকে। তো এরপর তারা গাছের আরো উপরের অংশে উঠে আসে। আসলে এই জাদুকরী গাছের উপরে অনেকগুলো রাজ্য বা আলাদা জগৎ রয়েছে আর প্রতিদিন এক একটা নতুন রাজ্যের দরজা খোলে। কাপড় ধোয়া মহিলা ডেম ওয়াশল্ট এই রাজ্যগুলো সম্পর্কে অনেক কিছু জানে। তো আজ একটা নতুন রাজ্যে যাওয়ার জন্য সবাই মিলে গান গেয়ে নাচতে শুরু করে এবং গাছের চূড়ায় একটা মই বের হয়ে আসে। ফ্রানও তাদের সাথে মই বেয়ে উপরে উঠতে থাকে। তারা যে রাজ্যে প্রবেশ করে সেটার নাম ল্যান্ড অব দ্য গুডিস। তারা ওই রাজ্যে পা দেওয়া মাত্রই ওখানকার এক নিরাপত্তা রক্ষী তাদের সাবধান করে দেয় যে কেউ যেন কোনো লোভ না করে, কারণ সেই রাজ্যে যেখানেই চোখ যায় শুধু চকলেট, ক্যান্ডি আর মিষ্টি মিষ্টি খাবার সাজানো ছিল। অর্থাৎ সেই জগতে খাওয়ার বস্তু ছাড়া আর কিছুই ছিল না। ওদিকে টিমি ঘরের একটা পুরনো ট্রাক্টর ঠিক করার চেষ্টা করছিল কিন্তু কিছুতেই পারছিল না। তখন বড় ছেলে জো এসে বলে যে ফোনের চার্জ শেষ হয়ে গেছে, সে এখন কি করবে। তখন টিমি তাকে বাইরে গিয়ে খেলাধুলা করতে বলে। ঠিক তখনই টিমির মনে পড়ে যে সকাল থেকে ছোট্ট মেয়ে ফ্রানকেও কোথাও দেখা যাচ্ছে না। এদিকে ল্যান্ড অব দ্য গুডিজে ফ্রান যখন একের পর এক মিষ্টি খাচ্ছিল হঠাৎ পুরো জায়গায় ভূমিকম্প শুরু হয়ে যায়। সবাই ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ফ্রানের তখন গাছের ডালে ঝুলতে থাকা মার্শমেলো খাওয়ার ইচ্ছা জাগে। তাই সে লোভ সামলাতে না পেরে ওটা ছিঁড়তে গেলে জাদুকরী গাছের ডালগুলো তার হাত শক্ত করে পেঁচিয়ে ধরে। তখন সিকিউরিটি গার্ড বলে, আমি আগেই বলেছিলাম লোভ না করতে। ওদিকে ঘরের টিমি আর পলি ফ্রানকে না পেয়ে পাগলের মতো চারপাশে খুঁজতে শুরু করে। আর ওদিকে জাদুকরী গাছে সিল্কি আর তার বন্ধুরা মিলে অনেক কষ্টে গাছ থেকে ফ্রানকে ছাড়িয়ে নিচে নামিয়ে আনে। এরপর তারা ফ্রানকে একটা বিশেষ জাদুকরী পাইপের ভেতরে পাঠিয়ে দেয়। ফ্রান রোলার কোস্টারের মতো রাইড উপভোগ করতে করতে একদম নিচে গাছের গোড়ায় এসে পৌঁছায়। নিচে টিমি আর পলি যখন প্রচন্ড টেনশনে কান্নাকাটি করছিল ঠিক তখনই ফ্রান হেঁটে তাদের সামনে আসে। তারা ফ্রানকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। ফ্রান সত্যি কথা বলে দেয় যে সে ফার অ্যাওয়ে ফ্রিতে গিয়েছিল আর সেখানে গিয়ে কি কি ঘটেছে সব বলে। কিন্তু টিমি আর পলি ওসব কথা কল্পকাহিনী ভেবে পাত্তা দেয় না। তবে সবসময় চুপ থাকা ফ্রান নিজে থেকে এত কথা বলছে দেখে তারা খুবই আনন্দ পায়। তারা ফ্রানকে বলে এরপর থেকে বাইরে গেলে সে যেন ভাই বোনদেরকেও সাথে নিয়ে যায়। তো এরপর টিমি সত্যিকারের একজন কৃষকের মতো জীবন কাটানো শুরু করে এবং সে এই কাজটা খুবই উপভোগ করছিল। পলি তাকে সব কাজে সাহায্য করে। তারা দুজনে মিলে জমিতে ভালো জাতের টমেটো চাষ করার পরিকল্পনা করে যাতে টমেটো বিক্রি করে সংসার চালানো যায়। কিন্তু বড় মেয়ে বেথের এসব একদম পছন্দ হচ্ছিল না। সে গোপনে তার ধনী নানিকে অর্থাৎ পলিমাকে চিঠি লেখে যে তারা এক জঘন্য গ্রামে আটকে পড়েছে আর নানি যেন এসে তাদের উদ্ধার করে নিয়ে
যায় আর ওই চিঠিটা শহরের সেই ধনী নানির কাছে পৌঁছেও যায়। তো এরপর একদিন ফ্রান তার বোন বেথকে অনুরোধ করে যে তার সাথে জঙ্গলে যাওয়ার জন্য। বেথ অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। ফ্রান এবার বেথ আর জো দুজনকে সাথে নিয়ে জঙ্গলের সেই জাদুকরী গাছের কাছে আসে। ফ্রান তাদের বলে, চোখ বন্ধ করে 3 বার বলো, আমি জাদুতে বিশ্বাস করি। বেথ আর জো ভাবছিল এসব ফালতু কথা, তাই তারা আলতো করে বলেই দেয়। কিন্তু বলা মাত্রই তাদের সামনে জাদুকরী সেই দোলনা নেমে আসে আর চোখের সামনে এমন জাদু করে সব জিনিসপত্র ঘুরতে দেখে ফ্রানের ভাই বোনেরা প্রচন্ড অবাক হয়ে যায়। তো এরপর তারা ওই দোলনায় বসে নিমিষেই গাছের উপরে পৌঁছে যায়। এরপর তার চোখের সামনে ছোট্ট পিক্সিকে দেখেও অবাক হয়ে যায়। এরপর ফ্রান তাদের সাথে সিল্কি, সস আর মুনফিসের পরিচয় করিয়ে দেয়। সবাই বেথ আর জোকে নিজেদের বন্ধু বানিয়ে নেয়। সিল্কি বেথের সাথে খুব ভাব জমাতে চাইছিল, কিন্তু বেথের এই অদ্ভুত জায়গা আর অদ্ভুত জীবনের একদম পছন্দই হচ্ছিল না। তো সেই দিন সবাইকে ল্যান্ড অব দ্য বার্থডে নামক রাজ্যে যেতে হতো, কিন্তু বেথ রেগে গিয়ে বলে সে ওই মই বেয়ে উপরে যাবে না এবং সে ওখানেই বসে থাকে। বাকি সবাই মই বেয়ে ল্যান্ড অব দ্য বার্থডেতে পৌঁছে যায়। সেখানে অ্যারোফ নামের কিছু জাদুকরী প্রাণী বাস করত। তারা জানায় যে এই রাজ্যে দাঁড়িয়ে যে কোনো ইচ্ছা প্রকাশ করলেই তার সাথে সাথে সত্যি হয়ে যাবে। কথাটা পরীক্ষা করার জন্য সস ইচ্ছা প্রকাশ করে যে সে সাধারণ জামা কাপড় পরতে চায়। অমনি তার গায়ের বাসনপত্রের পোশাক হাওয়া হয়ে সাধারণ জামা চলে আসে। জো বলে সে ভিডিও গেমের ক্যারেক্টার হতে চায় আর সে একটা খেলনা পুতুলে বদলে যায়। সিল্কি ইচ্ছা প্রকাশ করে একটা রূপসী পরিহর। অমনি তার পিঠে ডানা গজিয়ে যায়। আর ফ্রান বলে সে নিজের গলা পছন্দ করে না, তাই সে অন্য গলা চায়। আর দেখতে দেখতে তার কণ্ঠস্বর একটা বড় মানুষের মতো গম্ভীর হয়ে যায়। তারা যখন বুঝতে পারে যে তাদের আগের রূপ আসলেই ভালো ছিল, তখন তারা অ্যালুফদের বলে তাদের আগের রূপে ফিরিয়ে দিতে। কিন্তু অ্যালুফরা জানায় যে এই রাজ্যে একবার যাওয়া ইচ্ছা আর কোনোদিন ফেরত নেওয়া যায় না। ওদিকে নিচে বেথ একা বসেছিল আর ডেম ওয়াশলট তাকে সাবধান করছিল যে সব রাজ্য ভালো হলেও একটা রাজ্যে ভুলেও যাওয়া যাবে না, কারণ সেখানে ডেম স্লাপ নামের এক নিষ্ঠুর রানী থাকে যে কাউকে আটকে রাখলে আর ছাড়তে চায় না। তো বেথ যখন দেখে অনেক সময় হয়ে গেলেও বাকিরা ফিরে আসছে না, তাই সে বাধ্য হয়ে মই বেয়ে উপরের ল্যান্ড অব দ্য বার্থডেতে ওঠে। সেখানে গিয়ে ভাই বোনদের এই অবস্থা দেখে বেথ রেগে যায়। সে অ্যালুফদের কাছে ধমক দিয়ে জানতে চায় কিভাবে এদের আগের মতো ঠিক করা সম্ভব। অ্যালুফরা ভয় পেয়ে বলে যে এই রাজ্যের মাটির নিচে ঘরে বুম বুম নামের এক লোক থাকে, সে সাহায্য করতে পারবে। সবাই তখন নিচে বুম বুমের ঘরে যায়। বুম বুম সিল্কিকে ছোট্ট পরিরূপে দেখে লোভী হয়ে ওঠে। সে বলে তার ঘরে একটা জাদুকরী দরজা আছে যার ভেতর দিয়ে গেলে সবাই আগের মতো স্বাভাবিক মানুষ হয়ে যাবে, তবে শর্ত হলো বিনিময়ে এই সুন্দরী পরী সিল্কিকে তার কাছে দিয়ে যেতে হবে। প্রথমে কেউ রাজি হয় না। তখন বুম বুম মিথ্যা কথা বলে যে সে সিল্কিকে নিজের কাছে রাখছে না, বরং ক্রিসমাসে সান্টা ক্লসকে উপহার দেওয়ার জন্য রাখছে। সিল্কি তখন বন্ধুদের বাঁচানোর জন্য নিজেকে কুরবানি দিতে রাজি হয়। তাই সবাই এরপর একে একে সেই জাদুকরী দরজার ভেতর দিয়ে যায় আর সাথে সাথে তাদের আগের রূপ ফেরত পায়। কিন্তু তখনই বেথ সত্যটা ধরে ফেলে। বুম বুম আসলে সিল্কিকে সান্টা ক্লজের কাছে পাঠাচ্ছিল না, সে তাকে সেই দুষ্টু রানী ডেমস্লাপের কাছে বেচার ষড়যন্ত্র করছিল। সত্যিটা প্রকাশ পেতে বেথ আর বাকিরা রেগে গিয়ে বুম বুমের উপরে ঝাঁপিয়ে পড়ে মারামারি শুরু করে দেয়। গোলমালের মাঝে সিল্কিও সুযোগ বুঝে সেই দরজার ভেতর দিয়ে দৌড় দেয় আর সেও স্বাভাবিক হয়ে যায়। তো এভাবেই তারা সবাই মিলে বুম বুমকে হারিয়ে সেখান থেকে জীবন বাঁচিয়ে নিচে নেমে আসে। সিল্কি বন্ধুদের জন্য নিজের জীবন বাজি রেখেছিল দেখে বেথের মন গলে যায় এবং সে সিল্কিকে নিজের সেরা বন্ধু হিসাবে মেনে নেয়। এরপর তারা সবাই সে রোলার কোস্টারের মতো পাইপ দিয়ে নিচে নেমে নিজের বাড়ির কাছে আসে। কিন্তু ঘরে পৌঁছে তারা দেখে উঠানে একটা বিশাল হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। আসলে বেথের লেখা চিঠি পেয়ে তার ধনী নানি সেখানে এসে হাজির হয়েছে। সে টিমিকে খুব অপমান করছিল যে তুমি আমার মেয়ে আর নাতনিদের এই নোংরা গ্যারেজে এনে রেখেছো। আসলে পরির মা কোনোদিনই টিমিকে পছন্দ করতো না, তাই সে সব দোষ টিমির উপরে চাপাচ্ছিল। কিন্তু পরি আর বাচ্চারা স্পষ্ট জানিয়ে দেয় যে তারা এখানে খুব সুখে আছে। নানি যখন জানতে পারে টিমি এখানে টমেটো চাষ করে সস বানিয়ে বিক্রি করার প্ল্যান করছে, সে হেসেই উড়িয়ে দেয়। সে বলে আমি খুব তাড়াতাড়ি আবার আসবো আর তখন সবাইকে আমার সাথে শহরে ফিরে যেতে হবে। যাওয়ার সময় নানি বেথের দিকে তাকিয়ে বলে চিঠি লিখে সব জানানোর জন্য থ্যাঙ্কস বেথ। কথাটা শোনা মাত্রই পরিবারের সবাই বুঝতে পারে যে বেথ নিজেই নানিকে খবর দিয়ে ডেকে এনেছে। তো ওই দিন রাতে বেথ যখন বন্ধুদের সাথে ফোনে কথা বলছিল, হঠাৎ ঘরের কারেন্ট চলে যায়।
সে বাইরে এসে দেখে ঘরে আলো জ্বেলে রাখার জন্য টিমি একা হাতে একটা জেনারেটর সাইকেল অনবরত চালিয়ে যাচ্ছে আর ঘেমে একাকার হচ্ছে। বাবার এই কষ্ট দেখে বেতের খুবই অনুশোচনা হয় এবং সে নিজের ভুল বুঝতে পারে। এরপর পরই 3 বাচ্চাকে কাছে বসিয়ে টিমির জীবনের আসল গল্পটা শোনায়। সে বলে টিমি ছোটবেলায় এই গ্রামেই থাকতো আর তার বাবাও টমেটোর চাষ করতেন, কিন্তু হঠাৎ বাবার অকাল মৃত্যুর পর টিমির বাবা চাষাবাদ সামলাতে না পেরে টিমিকে নিয়ে শহরে চলে যান। শহরের এক আর্ট স্কুলে পড়ার সময় টিমির সাথে পলির দেখা হয় এবং তারা ভালোবেসে বিয়ে করে ফেলে। তারা দুজনে মিলে নিজেদের ভবিষ্যৎ জীবনের সুন্দর সব স্বপ্ন একটা খাতায় এঁকে রেখেছিল, যার মধ্যে এই গ্রামে ফিরে টমেটো চাষ করার স্বপ্নটাও ছিল। পলি জানায় টিমি খুবই প্রতিভাবান ছাত্র ছিল, কিন্তু সন্তানদের জন্ম হওয়ার পর সে নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে সাধারণ চাকরি করা শুরু করেছিল, যাতে করে পরিবার ভালো থাকে। মায়ের মুখে এই সত্যটা শুনে বেথ, জো আর ফ্রানের চোখ খুলে যায়। তারা বুঝতে পারে তাদের বাবা কতটা দুর্দান্ত একজন মানুষ। টিমি এখন জমিতে যে টমেটো ফলাচ্ছে সেগুলো পেকে গেলে সে পুরো গ্রামের মানুষের জন্য একটা ফুড ফেস্টিভ্যাল বা খাবারের মেলার আয়োজন করতে চায়। তাই বাচ্চারাও এবার বাবার স্বপ্ন পূরণ করতে মন দিয়ে কাজ শুরু করে দেয়। বেথ নিজে হাতে সারা গ্রামের মেলার পোস্টার আর ব্যানার লাগাতে থাকে। টিমি নিজের মেয়েকে সাহায্য করতে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তো এভাবেই পুরো পরিবার এবার একসাথে টমেটো ক্ষেতের কাজে লেগে পড়ে। তো একদিন বাচ্চারা সিল্কির পাঠানো আরেকটা চিঠি পায়। সেখানে লেখা ছিল যে আজ তারা ল্যান্ড অফ দ্য ড্রিমস বা স্বপ্নের রাজ্যে যাচ্ছে এবং বাচ্চাদেরও যেতে অনুরোধ করেছে। তবে বাচ্চাদের যাওয়ার খুব ইচ্ছা থাকলেও তারা মা বাবাকে একা ফেলে যেতে চায় না, তাই তারা যাওয়ার প্ল্যান বাতিল করে এবং তারা সারাদিন টিমির সাথে খেতে কাজ করে আর রাতে সবাই একসাথে বসে গল্প করতে করতে ডিনার করে। মানে মোবাইল আর প্রযুক্তির দুনিয়া থেকে দূরে এসে যেন তারা ভাঙা সম্পর্কগুলো আবার জোড়া লাগাচ্ছিল। ওদিকে জাদুকরি গাছে সিল্কি এবং আর তার বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চাদের জন্য অপেক্ষা করতে করতে হতাশ হয়ে পড়ে আর বাচ্চারা না আসায় তাদের মন ভেঙে যায়। তো পরের দিন গ্রামে রটে যায় যে টিমির ফুড ফেস্টিভ্যালে অনেক মানুষ আসবে। টিমি আর পরই খুব খুশি হয়ে টমেটো তোলার জন্য খেতে যায়, কিন্তু সেখানে গিয়ে তাদের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। পোকা লেগে পুরো টমেটো ক্ষেত পচে ছাই হয়ে যায়। টিমি কান্নায় ভেঙে পড়ে এবং বলে আমাকে দিয়ে আর কিছুই হবে না, সবকিছু শেষ হয়ে গেছে। তখন বেথ সামনে এসে বাবাকে জড়িয়ে ধরে বলে, পাপা আমাদের আরেকটা সুযোগ দাও, আমরা সব ঠিক করে দেব। বেথ তখন টিমি আর পলিকে নিয়ে সোজা ফার অ্যাওয়ে ফ্রির দিকে দৌড়ায় আর সেখানে এসে তাদের বন্ধুদের সবকিছুই বলে দেয় যে তাদের বাবা মায়ের সাথে কি হয়েছে। কিন্তু সেখানকার সবাই প্রথমে রাগ দেখাচ্ছিল, কারণ গতদিন তারা কেউই আসেনি। কিন্তু যখন তারা শোনে যে চাষের সব টমেটো পোকা লেগে নষ্ট হয়ে গেছে আর টিমি খুবই বিপদে আছে, তখন তারা সাহায্য করতে রাজি হয়ে যায়। ডেম ওয়াশলট বুদ্ধি দেয় যে কোনো প্রশ্নের উত্তর পেতে হলে তাদের ল্যান্ড অফ দ্য অলনোতে যেতে হবে। তাই সবাই মিলে ওই রাজ্যে যায়। সেখানে শরীর ভর্তি লম্বা চুলওয়ালা কিছু জ্ঞানী বৃদ্ধ বাস করত, যারা পৃথিবীর সব খবর রাখত। তারা তখন এক নজরেই বুঝে যায় এরা কেন এসেছে। তারা টিমিকে বলে টমেটো রক্ষা করতে হলে তোমাদের ল্যান্ড অফ দ্য স্পেলসে যেতে হবে। সেখানে এক বিশেষ জাদুমন্ত্র পাওয়া যায় যা দিয়ে পচা ফসল আবার তাজা করা সম্ভব। সেই সাথে সেই জ্ঞানী বৃদ্ধরা তাদের একটা উড়ন্ত প্লেন দেয় আর সবাই সেই প্লেনে চড়ে ল্যান্ড অফ দ্য স্পেলসে গিয়ে পৌঁছায়। সেখানে চারিপাশে শুধু জাদুর কারসাজি হচ্ছিল। এরপর তারা সেই জাদুকরের খোঁজ পায় যার কাছে ওই ফসল ভালো করার মন্ত্রটা ছিল, কিন্তু জাদুকর সহজে মন্ত্র দিতে রাজি হয় না। সে বলে বিনিময়ে তাকে খুব দামি কিছু দিতে হবে। কারো কাছে দামি কিছুই ছিল না। ঠিক তখনই ছোট্ট মেয়ে ফ্রান এক কাজ করে। সে তার বাবার শেখানো সেই সুন্দর পারিবারিক গানটা গাইতে শুরু করে। ফ্রানের সাথে বাকি সব বাচ্চারা আর জাদুকরি বন্ধুরা গলা মেলায়। সেই মিষ্টি গান শুনে জাদুকরের মন গলে যায় এবং সে খুশি হয়ে তাদের হাতে জাদুমন্ত্রের কাচের বোতলটা দিয়ে দেয়। কিন্তু প্লেনে করে ফেরার পথে আকাশে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শুরু হয় আর ওই প্লেনটা নিজেই এক জীবন্ত প্রাণী ছিল। তাই অনবরত ওড়ার কারণে সে ক্লান্ত হয়ে ঘুমে ঢুলে পড়তে শুরু করে আর এই কারণে প্লেনটি একটা অচেনা জায়গায় গিয়ে ক্র্যাশ ল্যান্ডিং করে। তারা যখন ভাবছিল এটা কোন জায়গা, ঠিক তখনই পেছন থেকে শয়তান রানী ডেমস্লাভ তার সৈন্য নিয়ে এসে তাদের সবাইকে বন্দী করে ফেলে। ডেমস্লাভ আসলে নিজেকে এক কড়া শিক্ষিকা মনে করত। সে সবাইকে একটা ক্লাসরুমে বসিয়ে নিজের কঠিন পড়া শেখাতে শুরু করে, কিন্তু বাচ্চাদের কাছে একদম সময় ছিল না, কারণ মেলা শুরু হতে আর অল্প সময় বাকি। বুদ্ধি খাটিয়ে জো তখনই ক্লাসের ভেতর দুষ্টুমি শুরু করে দেয়। এতে রানী রেগে গিয়ে জোকে জেলের ভিতরে আটকে রাখে। জোকে জেলে যেতে দেখে বাকিরাও বুঝে যায় যে ক্লাস থেকে বের হওয়ার একটাই মাত্র উপায়। তখন সবাই মিলে এমন হুলস্থুল শুরু করে যে রানী রেগে গিয়ে সবাইকে ধরে সেই জেলে পুরে দেয়। জেলে বন্দী থাকা অবস্থায় বাচ্চারা নিজেদের মধ্যে কথা বলার সময় তাদের বাবা টিমির নাম নেয়। টিমি নামটা শোনা মাত্রই মুনফেস আর সিল্কি চমকে ওঠে। আসলে এই বাচ্চারা যেমন এই জাদুর দুনিয়ায় এসেছে ঠিকই, তেমনি টিমিও যখন ছোট ছিল
ছিল সেও প্রতিদিন এই জাদুকরি গাছে আসতো আর মুনফেসের সাথে খেলতো। মুনফেস টিমিকে নিজের সন্তানের মতো ভালোবাসতো, কিন্তু টিমির বাবা হঠাৎ মারা যাওয়ার পর সে আর কোনোদিন গাছে ফিরে আসেনি। নিজের পুরনো বন্ধু টিমির এই বিপদের কথা শুনে মুনফেস আর স্থির থাকতে পারে না, তাই সে জাদুকরের দেওয়া সেই মন্ত্রের এক ফোঁটা জেলের শিকলে ছিটিয়ে দেয় আর লোহার শিকল গলে যায়। এরপর সবাই দৌড়ে বাইরে আসে, দেখে ক্লান্ত প্লেনটি ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে গেছে। জেমস ল্যাব তখন তাদের উপর হামলা চালাতে এলে তারা প্লেনে চড়ে আকাশে উড়ে যায় এবং নিরাপদে পালিয়ে আসে। ওদিকে গ্রামের মেলায় শত শত মানুষ চলে এসেছে, কিন্তু টিমির কাছে দেওয়ার মতো কোনো খাবার বা টমেটো সস ছিল না। টিমি যখন দুশ্চিন্তায় ভেঙে পড়ছে, ঠিক তখনই বাচ্চারা প্লেন থেকে নেমে দৌড়ে গুদামে ঢোকে এবং সেই জাদুমন্ত্র পচে যাওয়া টমেটোর বাক্সের উপরে ঢেলে দেয়। টিমি আর পরে যখন দরজা খোলে তখন তারা দেখে পচা টমেটো সব তাজা, লাল আর চকচকে হয়ে গেছে। টিমি আনন্দে বাচ্চাদের জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এরপর সেই তাজা টমেটো দিয়ে সুস্বাদু খাবার বানিয়ে মেলায় আসা মানুষদের পরিবেশন করা হয়। গ্রামের মানুষও টাকা দিয়ে মনের আনন্দে সেই সব খাবার খেতে থাকে। দূরের এক বড় গাছের ডাল থেকে সিল্কি, সস, পিক্সি আর মুনফেস টিমির এই সফলতা দেখে আনন্দে নাচতে থাকে। টিমি যখন গাছের পাশে একা এসে দাঁড়ায়, সে হঠাৎ অনুভব করতে পারে যে তার ছোটবেলার বন্ধু মুনফেস আশেপাশেই কোথাও আছে। সবকিছু বুঝতে পেরে টিমি তখন আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসে আর বেশ ইমোশনাল হয়ে পড়ে। মুনফেসও গাছের আড়াল থেকে টিমিকে দেখে হাত নেড়ে বিদায় জানায়। আর এভাবেই পুরো পরিবারের এক হওয়ার এবং জাদুকরি ভালোবাসার সুন্দর সমাপ্তি ঘটে।